প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা দেখছেন এটিএন বাংলা টিভি এর আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আছি আমি মুফতি আরিফুল ইসলাম। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি, আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব, সলিসিটর মিস্টার মাজেদুর চৌধুরী। Mr. Chaudhary, welcome to our show. Thank you, Mufti. Mr. Majid Chaudhary is a solicitor of Liberty Legal Solicitors. Mr. Chaudhary is a barrister of Honorable Society of Grace Inn. However, the information he will provide today is in the capacity of a solicitor. প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে আপনারা আমাদের টিভি স্ক্রিনে আপনারা আমাদের ফোন নম্বরটি দেখতে পাবেন। উক্ত ফোন নম্বরে আপনারা সরাসরি আমাদের অতিথির সাথে কথা বলতে পারবেন। আমাদের অনুষ্ঠানে আজকে প্রথম সেগমেন্টে আমরা লিগ্যাল আপডেট নিয়ে আলোচনা করব, ইমিগ্রেশন আপডেট নিয়ে আলোচনা করব এবং একটি বিষয়ভিত্তিক বিষয় আলোচনা করব, ফ্যামিলি ম্যাটার নিয়ে। Dear viewers, in response to your calls, the answer will be informative, generic and suggestive only. Therefore, before you act on the information you receive, please do seek legal advice from independent lawyer. This relates each and every call you make, each and every answer you receive through the whole program from the very beginning to the end. দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি ATN বাংলা ওয়েবসাইটেও লাইভ দেখতে পাবেন। মিস্টার চৌধুরী, অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই যে জিনিসটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ইমিগ্রেশন আপডেট এসেছে, ঠিক আছে? দর্শক অনেকেই এই বিষয়ে জানতে চায়, ঠিক আছে? তো আমি আপনাকে একটু অনুরোধ করবো ইমিগ্রেশন আপডেটটা নিয়ে দর্শককে আলোচনা করার। ধন্যবাদ মুফতি। যেই ইমিগ্রেশন আপডেটটি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট 2016, যেটা রয়্যাল অ্যাসেন্ট পেয়েছে 12ই মে। এবং আপনি জানেন যে কোনো একটা আইন যখন রয়্যাল অ্যাসেন্ট পায় তখনই সেটা লেজিসলেশন বা পিস অফ ল হিসেবে তখন এটা এনফোর্সড হয়ে যায়। তো সেটাই হয়ে গেছে, 12ই মে রয়্যাল অ্যাসেন্ট পেয়েছে। 2016 ইমিগ্রেশন অ্যাক্ট 2016 যেটা, সেটার জল্পনা কল্পনা অনেক আগে থেকেই চলছিল এবং সেটার জন্য কিন্তু হোম অফিস ডিক্লারেশনও দিয়েছিল যে কি কি হতে যাচ্ছে। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় যেটা দুটো ছিল, যে রাইট টু রেন্ট, যে ইমিগ্রেন্টরা, আমরা আগে শুনতাম রাইট টু ওয়ার্ক, রাইট টু স্টে ইন দ্য ইউনাইটেড কিংডম, আলোচনা আসলো যে রাইট টু রেন্ট, অর্থাৎ যিনি ইললিগেল ইমিগ্রেন্ট তিনি এই দেশে কোনো প্রপার্টি রেন্ট করতে পারবেন না। আচ্ছা, তো সেটাই হচ্ছে প্রেক্ষাপট ছিল 2016, এবং এখানে আরও অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে অনেক কিছু আসে, সেগুলো আমি আজকে আলোচনা করব দর্শকদের স্বার্থে। তো দর্শক, ইমিগ্রেশন অ্যাক্ট 2016-এ যে লটা হলো আমাদের 12ই মে থেকে 2016-তে, তার 6টি বিশেষ দিক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আইনের মাধ্যমে কোনো এমপ্লয়ার যদি কোনো রাইট টু ওয়ার্ক নেই সেরকম কোনো ইমিগ্রেন্টকে যদি কাজ দেন, অর্থাৎ অনেকের কিন্তু হয়তো লিগ্যাল স্টে আছে এই দেশে, যেমন স্টুডেন্ট ভিসায় অনেকেই আছেন যাদের হয়তো থাকার পারমিশন আছে কিন্তু কাজের পারমিশন নেই। যে কোনো মানুষ যার কাজের পারমিশন নেই তাকে যদি কাজ দেওয়া হয় এবং হোম অফিস যদি সেটা জানতে পারে, তাহলে কিন্তু এমপ্লয়ারের ক্রিমিনাল স্যাংশনিং হবে। ক্রিমিনাল কনভিকশন নয়, ক্রিমিনাল স্যাংশনিং হতে পারে, অর্থাৎ তাদেরকে ক্রিমিনাল পেনাল্টি করা যেতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে যাদের এদেশে থাকার রাইট নেই তাদের এদেশে কোনো প্রপার্টি রেন্ট করারও রাইট নেই, রাইট টু রেন্ট যেটা আমরা আলোচনা করছিলাম, সেটা একটা হয়েছে আইন। এবং কোনো ল্যান্ডলর্ড যদি এমন কাউকে ঘর রেন্ট আউট করেন, টেনেন্সি এগ্রিমেন্টে সাইন করেন যার রাইট টু রেন্ট নেই, তাহলে সেটাও একটা ক্রিমিনাল স্যাংশনিং হয়ে যেতে পারে ল্যান্ডলর্ডের জন্য। আর আরেকটা জিনিস বলা হয়েছে যে কিছু প্রিভিলেজ সিজ করা হবে ইমিগ্রেন্টদের যদি তাদের এখানে থাকার পারমিশন না থাকে। যেমন কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রোজেন করে দেওয়া হবে, অর্থাৎ ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে ওই অ্যাকাউন্টে যেন কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন না হয়, ইভেন যে টাকাটা আছে সেই টাকাটাও যেন দিয়ে ফেলা না হয়, অ্যাকাউন্ট হোল্ডারকে ফ্রোজেন করে দিতে হবে। এবং গভর্নমেন্টের পারমিশন সাপেক্ষেই ব্যাংক কিন্তু সেই টাকাটা হয়তো অ্যাকাউন্ট হোল্ডারকে দিতে পারবে। এবং সেটা আসলে হয়তো এই কারণেই করছে যাতে হোম অফিসের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে রিমুভেলটাকে যাতে সহজ করা যায়, যে কিছুটা জিম্মি করে রাখা, সহজ ভাষায় বলতে গেলে ইমিগ্রেন্টকে যাতে রিমুভ করতে সহজ হয়। হয়তো যেমন আমরা পাসপোর্ট রেখে দেয় না, যে কোনো অ্যাপ্লিকেশন করলে কিন্তু রিফিউজ করলে পাসপোর্ট রেখে দেয়, এবং তারা যে 2014-এর অ্যাক্ট, যে 2004-এর অ্যাক্ট, সেটার সেকশন 17-এ ওটা রিটেইন করে এই জন্য যে রিমুভালটা ইজি করার জন্য, যে যাতে ওই মানুষকে রিমুভ করতে পাসপোর্টের অভাবে যেন কোনো বাধা না গ্রস্ত হয় হোম অফিস, ঠিক সেইভাবে হয়তো অ্যাকাউন্ট ফ্রোজেন করারও সেই উদ্দেশ্য। আর একটা জিনিস হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটাও তারা সিজ করে দিতে পারে ডিভিএলএ কে বলে।
3 নম্বর যেটা সেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে রেন্ট আউট যদি কেউ করে, কোনো ল্যান্ডলর্ড যদি রেন্ট আউট করে তার বিরুদ্ধে ক্রিমিনাল স্যাংশনিং হবে। 4 নম্বর হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট জানা দরকার, সেটা হচ্ছে আগে একটা সময় ছিল যখন ডিপোর্টেশন অর্ডার বা রিমুভেল অর্ডার যদি কারো নামে দেওয়া হতো এবং সেটার এগেইনস্টে যদি কোনো আপিলের রাইট থাকতো তাহলে আপনি এখানে থেকেই আপিল করতে পারতেন। কিন্তু এই 2016 অ্যাক্টের মাধ্যমে বলা হচ্ছে কারো নামে যদি ডিপোর্টেশন অর্ডার থাকে এবং কারো এগেইনস্টে যদি রিমুভেল অর্ডার থাকে আন্ডার সেকশন 10 অফ দি ইমিগ্রেশন অ্যাক্ট 1999 এবং ওই রিমুভেলের এগেইনস্টে ওই ডিপোর্টেশনের এগেইনস্টে যদি আপনার আপিলের রাইট থাকে ইন কান্ট্রি, তাহলেও আপনাকে হোম অফিস রিমুভ বা ডিপোর্ট করে দিতে পারে হোয়াইল দ্য অ্যাপিল ইজ পেন্ডিং। তার মানে কিন্তু এটা নয়, মানুষ আপনারা যেন কেউ কনফিউজ না হন দর্শক, যে কোনো ডিসিশন, যে ডিসিশন অ্যাপ্লিকেশন রিফিউজ করার এগেনস্টে আপিল রাইট, সেই আপিল রাইট থাকলে আপনাকে রিমুভ করতে পারবে না। অর্থাৎ সে ফর এক্সাম্পল আমি ধরুন বলছি যে একজন কেউ স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন করেছিল, তাকে রিফিউজ করে তাকে অ্যাপিলের রাইট দেওয়া হলো, সেই অ্যাপিল চলাকালীন তাকে রিমুভ করতে পারবে না। কিন্তু কারো এগেনস্টে যদি রিমুভেল ডিসিশন দেয় এবং সেই রিমুভেল ডিসিশন বা ডিপোর্টেশন অর্ডারের এগেনস্টে যদি আপিলের রাইট থাকে তাহলে গভর্নমেন্ট চাইলে তাকে রিমুভ করে দিতে পারে, আপিল চলবে। ওকে। এবং এই কারণে তারা বলছে যে আমরা শুধু এক্সেপশন দেখব যে যদি না সেই করাটা, ওরা একটা পার্টিকুলার শব্দ ইউজ করেছে যে সিরিয়াস ইররিভার্সিবল হার্ম হয়, মানে আমাকে পাঠিয়ে দিলে এমন একটা হার্ম হলো আমার উপরে, এমন ক্ষতিগ্রস্ত হলাম যেটাকে রিভার্স করা সম্ভব না, কাইন্ড অফ ইররিপেয়ারেবল লসের মতো, তাহলে হয়তো তারা রিমুভ করবে না। আদারওয়াইজ রিমুভেল এবং ডিপোর্টেশন অর্ডার এগেনস্টে আপিল থাকলে দে উইল রিমুভ মি ফার্স্ট, দেন আই উইল হ্যাভ টু অ্যাপিল। 5 নম্বর যেটা আমি আপডেট জানাতে চাই এই 2016 অ্যাক্টের, সেটা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে 72 আওয়ার্সের বেশি ডিটেনশন সেন্টারে রাখা যাবে না। আগে ওটার কোনো লিমিটেশন ছিল না, এখন একটা ভালো জিনিস হয়েছে যে কোনো প্রেগনেন্ট মহিলাকে যদি ডিটেনশনে নেওয়া হয় 72 আওয়ার্স ম্যাক্সিমাম, তারপরে যদি রাখতে হয় তাহলে কোর্ট থেকে অর্ডার নিয়ে ডিটেনশন সেন্টারে রাখতে হবে। আর লাস্ট আপডেট যেটা আমি জানাতে চাই 2016 অ্যাক্টের, সেটা হচ্ছে যে ইউরোপ থেকে আসা বিভিন্ন আনঅ্যাকম্প্যানিড চাইল্ড যারা আছে, তারা যদি আনঅ্যাকম্প্যানিড চাইল্ড হিসেবে যদি তারা কোনো অ্যাজাইলাম ক্লেম করে, তাদেরকে রিলোকেট করার ব্যবস্থা এদেশের গভর্নমেন্ট নিবে ইউরোপের অন্যান্য দেশে। এই হচ্ছে আপনার ইমিগ্রেশন অ্যাক্ট 2016-এর আপডেট, আমি মনে করি যেটা দর্শকদের জানা উচিত। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে ইমিগ্রেশন আপডেটটি দর্শকদেরকে বুঝিয়ে বলার জন্য। মিস্টার চৌধুরী, আমরা এখন আলোচনা করব ফ্যামিলি ম্যাটার নিয়ে। ফ্যামিলি বিষয়ে, ফ্যামিলি ডিভোর্স ম্যাটারটা আমাদের কমিউনিটির ক্ষেত্রে, কমিউনিটির মানুষদের অ্যাকচুয়ালি ডিভোর্স ম্যাটারটা নিয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই এবং ডিভোর্সের পরবর্তী সিচুয়েশনে কি হয়, কিভাবে তারা রিলিফ পেতে পারে, কি পরিমাণ অর্থ এর সাথে পাওয়ার সুযোগ আছে বা কি পরিমাণ কিভাবে ভাগাভাগি জিনিসটা হয়, তো এই বিষয়ে একটু দর্শকদেরকে একটি আইডিয়া দেওয়ার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ মুফতি। আজকের এই বিষয়টি আসলেই খুব প্রয়োজনীয়, কারণ আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন এবং অনেকে হয়তো আমার প্রতি একটু নাখোশ হবেন, আমাদের কমিউনিটির যারা আমরা পুরুষ আছি। সেটা হচ্ছে আমাদের মহিলারা কিন্তু অনেক ভালনারেবল। আমাদের কমিউনিটিতে এখনও আমাদের মা বোনেরা, আমাদের মায়েরা, ওরা আমাদের চাইতে, পুরুষের চাইতে এখনও একটু দুর্বল নানাবিধ কারণে। সেই কারণে এই দুর্বলতার অন্যতম একটা কারণ হচ্ছে যে অজানা জিনিস, অর্থাৎ তাদেরকে এম্পাওয়ার্ড করা হয়নি। আমরা আনফর্চুনেটলি তাদেরকে ওইভাবে এম্পাওয়ার করতে পারিনি এবং তার অনেক কিছুই তারা জানেন না। আজকে যে জিনিসটা আমি বিশেষভাবে জানাতে চাই সবাইকে, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তবে এটা দ্বারা হয়তো আমাদের কমিউনিটির যারা মহিলা সদস্য আছেন তারা বেশি উপকৃত হবেন এবং আমি মনে করি, এবং আমি সত্যিকার অর্থেই মনে করি যে আমার এই ইনফরমেশন আজকে যেটা আলোচনা করব সেটার মাধ্যমে আমাদের পুরুষ সদস্য যারা আমরা আছি তারাও উপকৃত হব। কারণ আমি যদি জানি যে আমার স্ত্রীর কি অধিকার আছে আমার উপরে, আমার সম্পত্তির উপরে, তাহলে এটা আমার জন্য ভালো। কারণ যে কোনো একটা সম্পর্কের একটা সীমারেখা থাকে, সম্পর্কের কিছু নীতিমালা থাকে, সেই নীতিমালা, সেই সীমারেখা আমাদের প্রত্যেকের জানা উচিত। সরাসরি আলোচনায় চলে আসি আমি। সেটা হচ্ছে সুপ্রিয় দর্শক, যারা যে কোনো দেশেই বিয়ে হোক না কেন, সেটা বাংলাদেশে হোক, যে কোনো দেশে হোক, সেই বিয়েটা যদি ইউনাইটেড কিংডম রেকগনাইজ করে তাহলে কিন্তু বিয়ে যেখানে হোক ডিভোর্স কিন্তু এদেশে হতে পারে। তবে দেখতে হবে কিছু কিছু শর্ত, যে ডমিসিল, যেটা ল অফ ডমিসিল, যেটা যে দুজন বিয়ের অংশ, তাদের যে কোনো একজন যদি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হন, অথবা যে কোনো একজন যদি ডমিসিলড হন এই দেশে, অথবা যদি কমপক্ষে 2 বছর এই দেশে বসবাস করেন,
এইভাবে কিছু কিছু শর্ত থাকে এদেশে ডিভোর্স করার। ডিভোর্সের প্রসিজিয়ার অনেকেই জানেন হয়তো, এবং সেটা হয়তো এত না জানলেই নয়। তবে যে জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজন জানা, সেটা হচ্ছে যে ডিভোর্সের পরে একটা প্রপার্টি, যেটাকে আমরা আইনের ভাষায় ম্যাট্রিমোনিয়াল হোম বলি, অর্থাৎ যেই বাড়িটাতে আমরা বিয়ের পরে ছিলাম, সেই বাড়িটা যদি কেনা বাড়ি হয়, ভাড়া বাড়ি অবশ্যই নয়, সেই বাড়িটা যদি আমাদের কেনা বাড়ি হয়, তাহলে সেই বাড়ির উপরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফের কতটুকু রাইট থাকে, এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফের যে প্রপার্টিজ এবং বিলঙ্গিংস, অ্যাসেটস থাকে, সেটা ক্যাশ হতে পারে, সেটা অ্যাকাউন্টে সেভিংস হতে পারে, সেটা আমার কোনো কোম্পানিতে শেয়ার থাকতে পারে, আমার কোনো জায়গায় ইনভেস্টমেন্ট থাকতে পারে, যাবতীয় আমার সম্পত্তির উপরে হাজব্যান্ড ওয়াইফের কী রকমের প্রাপ্যতা হয় সেটাই আলোচনার বিষয়। এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যেই কেসটা আমরা সব লয়াররা সবসময় ফলো করি এবং কোর্ট সবসময় ফলো করে সমস্ত ফ্যামিলি কোর্টগুলো, সেটা হচ্ছে হাউস অফ লর্ডসের 2000 সালের একটা কেস, হোয়াইট ভার্সাস হোয়াইট কেস, হোয়াইট অ্যান্ড হোয়াইট বা হোয়াইট ভার্সাস হোয়াইট কেস আমরা বলি। সেই কেসে লর্ড নিকলস হাউস অফ লর্ডসের ডিসিশনে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন যে কিভাবে ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ডিস্ট্রিবিউটেড হবে, এবং তিনি বলেছেন যে স্টার্টিং পয়েন্ট শুড বি 50-50। আচ্ছা, অর্থাৎ একটা বাড়ি, সেই বাড়িটা যার নামেই হোক না কেন, হাজব্যান্ডের নামে হোক অথবা ওয়াইফের নামে হোক, বিয়ের পরে তারা যদি এই বাড়িটা কিনেন, বিয়ের আগের কেনা হলে সেটা অন্য বিষয়, বিয়ের আগে কেউ যদি বাড়িটা কিনেন বিয়ের পরে, এবং সেই বাড়িটার পিছনে যার যত কন্ট্রিবিউশনই থাকুক না কেন এবং যার নামেই হোক না কেন, ওই বাড়িটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই অধিকার আছে। যদি তারা ডিভোর্সড হয়ে যান তাহলে দুজনেরই 50-50, ওখান থেকে শুরু হবে আর্গুমেন্ট, তারপরে বিভিন্ন ফ্যাক্টরের আলোকে দেখা যাবে যে কে কত পার্সেন্ট পেলেন। এই নীতির কারণটা হচ্ছে এই দেশের আইন মনে করে একটা সংসারে একজন হচ্ছে ব্যাড আর্নার, আরেকজন হচ্ছে হোম মেকার। যদি পুরুষ তিনি যদি একমাত্র কাজ করেন সংসারে, মহিলা যিনি স্ত্রী, তিনি যদি কাজ না করেন, একদম কোনো কাজ না করেন, দেন এগেইন ল রেকগনাইজেস দ্যাট ওয়ামেন। কেন? দ্য ম্যান ইজ দ্য ব্রেড আর্নার। তিনি বাইরে যাচ্ছেন, কাজ করছেন, সংসারে রোজগার করে নিয়ে আসছেন, ব্রেড আর্ন করছেন। আর যিনি ঘরে সংসারটাকে সামাল দিচ্ছেন, ক্লিন করছেন, ক্লিনিংয়ের কাজ করছেন, কুকিং করছেন, বাচ্চা জন্ম দিচ্ছেন এবং বাচ্চাকে লালন পালন করছেন, তাকে বলা হচ্ছে হোম মেকার। তিনি ঘরকে মেক করছেন, হোম মেক। আমাদের কমিটিতে কিন্তু হোম মেকারের সংখ্যা অনেক বেশি, এবং আইন কিন্তু বলে তুমি ব্রেড আর্নার, তুমি কাজ করো ফুল টাইম করে, তুমি অর্থ উপার্জন করো কষ্ট করে, তোমার যেমন অবদান আছে এই সংসারের পিছনে, যে হোম মেকার, যে ক্লিনিং এর কাজ করছে, কুকিং করছে, বাচ্চা জন্ম দিচ্ছে এবং বাচ্চা লালন পালন করছে, আইনের দৃষ্টিতে তিনি কিন্তু কম নন, তিনি হোম মেকার। দুজনে মিলে তোমরা সংসার। সো যখন বাড়িটা আমি কিনছি, আমি ডাউন পেমেন্ট দিচ্ছি, আমি মর্গেজ পেমেন্ট করছি, আমি হাজব্যান্ড। যদি ডিভোর্স হয়ে যায়, আমার ওয়াইফের কিন্তু সমান অধিকার আছে আমার প্রপার্টির উপরে, এবং সেটার হচ্ছে গাইডলাইন হচ্ছে হোয়াইট অ্যান্ড হোয়াইট কেসে বলা হয়েছে 2000 সালে। এবং এটার স্ট্যাচুট যেটা আমাদের লেজিসলেশন আইন সেটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল কজেস অ্যাক্ট 1973, এবং সেখানের বিশেষ করে সেকশন 25, যেটা পরবর্তীতে ম্যাট্রিমোনিয়াল অ্যান্ড ফ্যামিলি প্রসিডিংস অ্যাক্ট 1984 হয়েছে, অ্যামেন্ডেড হয়ে, সেখানেও সেকশন 25-এ কিছু ফ্যাক্টর বলা আছে। এবং হোয়াইট অ্যান্ড হোয়াইট কেসে কিন্তু লর্ড নিকলস বলে দিয়েছেন যে 50-50 হচ্ছে স্টার্টিং পয়েন্ট, দেন কে কত পার্সেন্ট পাবে সেটা ডিসাইড করার জন্য তোমরা সেকশন 25 ওই ফ্যাক্টরগুলো দেখতে হবে কোর্টকে। এবং সেখানে বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে আছে কে কতটুকু কন্ট্রিবিউশন করেছিল, বিয়ের লেংথ কতটুকু, এটা কি 1 বছরের সংসার নাকি 25 বছরের সংসার, এখানে কার কতটুকু ফাইন্যান্সিয়াল নেসেসিটি, কে কতটুকু ভালনারেবল, বাচ্চা কার সঙ্গে থাকে, কার কতটুকু দরকার ফাইন্যান্স, এই সমস্ত আর অন্যান্য বিষয় আছে। কোর্ট সেগুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিবে কে কত পার্সেন্ট পাবে। সো এই জিনিসটা অনেকেই আমি দেখেছি, আমার যখন ক্লায়েন্ট ডিল করতে গিয়ে আমাদের মা বোনেরা অনেকেই জানেন না, তারা ডিভোর্স হওয়ার পরে তারা ভাবেন যে আচ্ছা ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে, আমার হাজব্যান্ডের যেটা প্রপার্টি সেখানে আমার আর কি, উনিই কিনেছেন, উনিই ডাউন পেমেন্ট দিতেন এবং উনিই মর্গেজ পে করতেন। নো, শি হ্যাজ রাইট, she has right over that matrimonial property. Even আবার
সেই বোনটিরও যদি কোনো সেভিংস থাকে সেখানেও কিন্তু হাজব্যান্ডের রাইট Vice আছে, versa হবে। সো ইটস এ ভাইসি ভার্সা, এক্স্যাক্টলি। এমন না যে শুধু আমি ওই হাজব্যান্ডের প্রপার্টি পাবো, আমারও যদি কোনো কিছু থাকে, ওই মহিলার যদি কোনো কিছু থাকে, সেটার উপর হাজব্যান্ডের রাইট থাকবে। সো আমরা লয়াররা করি কি, আমরা ডিসক্লোজ করি উভয় পক্ষ যে কার কতটুকু কি আছে, এবং সেখানে তখন আমরা নেগোসিয়েশন করি, এবং সেই আইনের যে হোয়াইট অ্যান্ড হোয়াইট কেস এবং সেকশন 25 এটার আলোকে যদি নেগোসিয়েশন সাকসেসফুল না হয়, পার্টি গো টু দ্য কোর্ট, এবং কোর্ট ডিসাইড করে যে কে কতটুকু পাবে। ধন্যবাদ। তার সাথে আমি আরেকটা জিনিস যোগ করি মুফতি, যেটা আমাদের দেশের যারা বিবাহিত যারা, তাদের জানা উচিত, যখন আমাদের দেশে কোনো বিয়ে রেজিস্ট্রিড হয়, সেই রেজিস্টার্ড ম্যারেজ এই দেশে কিন্তু রেকগনাইজড। এবং আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের কিন্তু মুসলিম ম্যারেজে বিশেষ করে একটা মোহরানার ব্যাপার থাকে, যে 10 লাখ টাকা মোহরানা, তার মধ্যে হয়তো 2 লাখ টাকা উসুল করা হয়েছে আর 8 লাখ টাকা বাকি আছে। এই মোহরানাটা কিন্তু একজন স্ত্রীর অধিকার। এটা আপনি ধর্মীয় আইনে দেখেন অথবা বাংলাদেশের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এর আলোকে দেখেন, এই টাকাটা দিতেই হবে হাজব্যান্ডকে, ডিভোর্স হয়ে গেলেও দিতে হবে, বিয়ের 3 দিন পরে ডিভোর্স হলেও দিতে হবে পুরো মহারানার টাকাটা। আমাদের দেশে যাদের বিয়ে হয় তারা যখন এখানে এসে ডিভোর্স করেন, তারা অনেকেই জানেন না যে ওই টাকাটা কিন্তু ক্লেম করা সম্ভব, মহারানার টাকাটা। আচ্ছা, ওই টাকাটা কিন্তু এই দেশের আইনে, এই দেশের প্রচলিত আইনে, এই দেশের সিভিল কোর্টে কেউ যদি ক্লেম করেন, ওই টাকাটা ওই মহিলা ক্লেম করতে পারবেন ওনার হাজব্যান্ডের এগেনস্টে। কারণ ফাইজি, যিনি ইসলামিক স্কলার ছিলেন এবং মুসলিম লয়ের উপরে অনেক মোটা বই আছে ওনার, আমরা পড়েছি, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে মুসলিম ম্যারেজ ইজ নট অনলি এ স্যাক্রামেন্ট, ইট ইজ এ সিভিল কন্ট্রাক্ট। অর্থাৎ মুসলিম বিবাহ এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা কিন্তু একটা দেওয়ানি চুক্তি। এবং নিকানামা আপনি দেখেছেন নিশ্চয়ই, আপনিও বিবাহিত আমিও বিবাহিত, বাংলাদেশের নিকানামাতে কিন্তু এটা একটা দলিল, এবং সেখানে লেখা থাকে কত টাকা মহারানা, কিভাবে উসুল হবে না হবে, এটা কিন্তু একটি দলিল, লিখিত একটি এগ্রিমেন্ট। সো এটার প্রেক্ষিতে এই দেশের সিভিল কোর্টে কিন্তু মহিলারা দাবি করতে পারেন, এবং আমার মনে হয় এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি, কোর্টেও যেতে হবে না, অনেক সময় সলিসিটারদের মধ্যে এই জিনিসগুলো লেনদেন আদান প্রদান হলেই কিন্তু অনেক সময় অনেক টাকা উসুল হয়ে যায়। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে ফ্যামিলি বিষয়ে দর্শকদের এটা খুব সুন্দর একটা ধারণা দেওয়ার জন্য। আমি কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আপনার প্রশ্নটা বলুন। জি, আমি বার্মিংহাম থেকে বলছি। জি আচ্ছা, আমার কোয়েশ্চনটা একটু লম্বা, বাট একটা প্রশ্ন আর কি। জি বলুন। আমি টিয়ার 4 স্টুডেন্ট আসতাম। জি। তো আমার কলেজ রিভোক্ট হয়েছে, রিভোক্ট আর আমি 7 দিনের ভিতরে একটা এফএলআর রেজিস্টার করছিলাম, এমনি দেশে আত্মীয় স্বজন আপনার দেখাইয়া। তো এটা যখন এটা রিফিউজ হয়েছে যখন 5 মাস পরে, সেপ্টেম্বর ফার্স্ট উইক, এটা রিফিউজ আর 28 দিনের ভিতরে আমি এফএলআর এসপি আরেকটা করছি, তখন আমি দেশে বিয়া করে গেছি, ইংলিশ রেজিস্টারি ম্যারেজ করে গেছি। ওকে, জি বলুন। তখন তার 18,600 ইনকাম আছিল, বাট 6 মাসের পে স্লিপ আছিল না। আরো 1 মাস পরে 6 মাসের পে স্লিপ হয়েছে। 6 মাসের পে স্লিপ হওয়ার পরে ওটা আবার ফাটাইছি, আর কাবালটা লিখে দিয়েছি এফএলআরএম করার লাগে। ওকে, হোম অফিসে আমার একটা পয়সা ফেরত দিলাইছে। আজকে 7 মাস হয়ে যার। এখন আমার ওয়াইফ কোনো কামও না, তাই কাম ছাড়িয়ে দিয়েছেন পার্মানেন্টলি। ওকে, এখন তাই প্রেগনেন্ট আছেন। এখন তাই ম্যাটারনিটি অ্যালাউন্সের লাগে অ্যাপ্লাই করছেন। এখন তাই ম্যাটারনিটি অ্যালাউন্স নেই সরকার থেকে আর কি, যেখানে কাম করতে তারা দিত নাই, মানে এখন টোটালি কোনো কাম নাই। ওকে, এটা কোনো অ্যাপ্লিকেশনে এফেক্ট করবো নি, আর বা 10 ইয়ার্স রুটে যাওয়ার সম্ভাবনা আছে না। এখন আজকে 8 মাস হয়ে যায়। ওকে দর্শক, তাহলে আপনার জি বলুন। আর একটা কোয়েশ্চন আছে, এখন বেবি যখন হইব তখন কিতা এটা হোম অফিসে কিতা তার সার্টিফিকেট পাঠাইতাম না, তার পাসপোর্ট করিয়া পাঠাইতাম, বা তার পাসপোর্টটা কিলা কাম করতাম? ওকে দর্শক, আপনি লাস্ট যে অ্যাপ্লিকেশনটা আপনার এফএলআরএম এখনো হোম অফিসে পেন্ডিং আছে, তাই? জি জি। ওকে দর্শক, মিস্টার চৌধুরী আপনি কোনো প্রশ্ন করতে চান? আমার কোনো প্রশ্ন, শুধু একটা জিনিস জানার দরকার যে আপনি এই দেশে ভাই কবে এসেছিলেন প্রথম? কবে আসলেন? আমি আইছিলাম তো, আমার 7 বছর হয়ে গেছে। 7 বছর হয়েছে আপনার এই দেশে, না? 2009 সেপ্টেম্বর। আচ্ছা ঠিক আছে, বুঝতাম পারছি। আপনি 10 ইয়ার্সের ব্যাপারে একটা জিজ্ঞাসা আপনি যে 10 ইয়ার্স লং রেসিডেন্সের ব্যাপারে আপনি জানতাছে এটা নি যে এখানে কোনো ব্রেক হইছে কিনা? আমি ভাবছিলাম যে আমার এখন এফএলআরএম যদি না দেয়, ইনকাম তো নাই, তাহলে 10 ইয়ার্স এর রুটও দিব কিনা? জি, বুঝতাম পারছি। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন করুন। আর কোনো প্রবলেম হইব না? ওকে দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আপনি আমাদের অনুষ্ঠানে দেখতে থাকুন, আমাদের অতিথি মিস্টার চৌধুরী এই বিষয়ে আলোচনা করবে। জি মিস্টার চৌধুরী। সুন্দর প্রশ্ন এবং বেশ আলোচনার দাবি রাখে। ভাই যিনি টিভিতে প্রশ্ন করলেন তিনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আমাদের আলোচনা এবং দেখতে পাচ্ছেন আপনার যেভাবে প্রোগ্রেশন গেছে,
এতে কোনো ভুল নেই। আপনার যখন যেটা করার ঠিক তখন সেটাই করেছেন। আপনার কার্টেলমেন্ট লেটার যখন 60 ডেজ এসছে তখন আপনি 60 ডেজের মধ্যে FLR-FP করেছিলেন। FLR-FP রিফিউজ করার 28 দিনের মধ্যে আবার আপনি FLR-FP আবার করেছেন, কারণ আপনার চেঞ্জ অফ সার্কামস্টেন্স হয়েছে। আপনি তখন একজন ব্রিটিশ সিটিজেনকে এদেশে বিয়ে করেছেন এবং তার অ্যাপ্লিকেশন, ওনার যেহেতু ইনকাম আছে সেই কারণে আপনি ভেরিয়েশন করেছেন। ভেরিয়েশন করে আপনি ওই 6 মাসের যখন আপনার পে স্লিপ স্যাটিসফাই হয়ে গেছে আপনি ভেরিয়েশন করে FLR-M করেছেন এবং আগের অ্যাপ্লিকেশনের ফি আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সো বর্তমানে FLR-M পেন্ডিং। আপনার কনসার্ন হচ্ছে আপনার ওয়াইফ তো 6 মাসের পে স্লিপ দিয়েছেন, 18,600 পাউন্ড স্যাটিসফাই করেছেন। ম্যাটারনিটি লিভে থাকা অবস্থায় ওনার কোনো এই ইনকাম যেহেতু এখন ওনার নেই, উনি ম্যাটারনিটি অ্যালাউন্সে আছে, লিভে আছেন, কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ ইমিগ্রেশন রুলসে অ্যাপেন্ডিক্স FM-এ বলা আছে ইভেন উনি যদি ম্যাটারনিটি লিভে থাকা অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করতেন তাহলে ম্যাটারনিটি লিভে যাওয়ার আগের 6 মাসের পে স্লিপ দিলেও হয়ে যায়। কারণ ম্যাটারনিটি লিভে থাকা অবস্থায় ধরে নেওয়া হয় যেটা ফ্রোজেন অবস্থা, যে ঠিক যে অবস্থায় আপনি স্যালারি পেয়ে আপনি ম্যাটারনিটি লিভে চলে এসছেন ওই অবস্থায় চলমান ধরে নেওয়া হয়। কারণ ম্যাটারনিটি লিভটা হচ্ছে এটা ভেরি নেচারাল একটা রিকোয়ারমেন্ট একজন মহিলার জন্য। সো ইট ইজ হার স্ট্যাচুটরি রাইট যে উনি কাজ না করে উনি লিভে থাকবেন। কাজেই ওনার আগের 6 মাসের পে স্লিপ যদি স্যাটিসফ্যাক্টরি থাকে আপনার কোনো চিন্তার কিছু নাই ইনশাল্লাহ। বাচ্চা জন্ম হলে আপনি যেটা করবেন, পাসপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। বার্থ সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আপনি ওই বার্থ সার্টিফিকেটটা কেস ওয়ার্কিং টিমের কাছে পাঠিয়ে দিবেন। কারণ আপনার বাচ্চা জন্ম হলে ইনশাল্লাহ সে ব্রিটিশ সিটিজেন হবে, বাই বার্থ সে ব্রিটিশ সিটিজেন হবে, কারণ সে তার মায়ের কাছ থেকে সেই এটা ডিসেন্ট হোক বা বাই বার্থই সে পাবে ইনফ্যাক্ট। সো সেই জিনিসটা হোম অফিসকে জানানো দরকার, কারণ এইটা আপনার অ্যাপ্লিকেশনে ওয়েট পুট অন করবে, একটু ওজন বাড়াবে। এবং রুইস জামরানো একটা কেস আছে, যে কেসে বলা হচ্ছে ব্রিটিশ বাচ্চার বাবা মাকে যিনি কেয়ারার তাকে এদেশ থেকে পাঠানো যাবে না। সো আপনি তো ওয়ান অফ দ্য প্রাইমারি কেয়ারার তার বাবা হিসাবে। সো আপনার বিরুদ্ধে কোনো একটা সিদ্ধান্ত নিতে তারা খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিবে যদি কোনো নেগেটিভ ভেবেও থাকে। সো পাসপোর্টের জন্য ওয়েট করবেন না, বার্থ সার্টিফিকেট পাঠিয়ে দিবেন। হ্যাঁ, আপনাকে যদি 10 বছরের 5 বছরের রুটে যদি আপনাকে না দেয়, FLR-M যদি অ্যাকসেপ্ট না করে, ইনশাল্লাহ আমি আপনার ফ্যাক্ট শুনে আমার মনে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 10 বছরের রুটে দিবে। তবে আমি আপনাকে 5 বছরের রুটে না দেওয়ার কোনো কারণ দেখি না। ম্যাটারনিটি অ্যালাউন্স অ্যাজ লং অ্যাজ সেটা কোনো সমস্যা হচ্ছে না আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের জন্য। ধন্যবাদ মিস্টার চৌধুরী। তাই ম্যাটারনিটি লিভ বিষয়ে যে একটু প্রশ্ন করতে চাই, তার এই ডকুমেন্ট কি বা কোনোভাবে কি হোম অফিসকে জানানোর প্রয়োজন যে সে এখন ম্যাটারনিটি লিভে আছে? হ্যাঁ, জানালে কোনো ক্ষতি নেই, কারণ দিস ইজ দ্য ফ্যাক্ট এবং ইট ইজ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট। আর ম্যাটেরিয়াল ফ্যাক্টটা কনসিল করা বা ডিসক্লোজ না করাটাও এক ধরনের ইমিগ্রেশন আইনে অপরাধ। সো ম্যাটারনিটি অ্যালাউন্স, তবে অনেক সময় হয় কি স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভাইসই যদি আমি বলি, স্ট্র্যাটেজিক্যালি মাঝে মধ্যে সাইলেন্স ইজ বেটার দেন আটারিং এনি ওয়ার্ডস। তো আনলেস হোম অফিস আস্ক ফার্দার যে এখন কি সিচুয়েশন, বলার দরকার নেই। তবে বাচ্চা জন্ম হলে যখন বার্থ সার্টিফিকেট দিবে তখন তারাও বুঝে নিবে যে শি ওয়াজ অন ম্যাটারনিটি লিভ। আর জানালেও কোনো সমস্যা নেই, না জানালেও কোনো সমস্যা নেই, তবে জানালে কোনো ক্ষতি নেই, আমি এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি একটি কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি লন্ডন থেকে ফোন করছিলাম, আমার একটা কোয়েশ্চন আছে। জি বলুন। জি ভাই, আমি আসলাম 2004 ডিসেম্বর ইংল্যান্ড, 1 বছরের ওয়ার্ক পারমিটে। ওকে ভাই। জি ভাই, আমার বাদে 2011 আমি বিয়া করছিলাম এই দেশে। আমার বিয়াটা হয়েছিল ইসলামিক বিয়া। ওকে। কোন রেজিস্টার হয়েছিল না। 2011 আমার একটা বাচ্চা হয়েছিল। তো বাচ্চা হওয়ার বাদে আমার ওয়াইফ প্রেগনেন্ট আসলে, তখন আমার একটু সম্পর্কের মাঝে বেড়াছেড়া হইয়া, ওকে, মানে আপনার ডিভোর্স হয়ে গেছে কি, ডিভোর্স হয়ে গেছে। জি, ওকে। বাদে আমি কোর্টে কেস করছিলাম। কোর্টে কেস করার বাদে জাজে আমারে বাচ্চা দেখার পারমিশন দিছেন। ওকে। 2 উইকস বাদে বাদে আমি দেখতাম। অলরাইট। 6 সপ্তাহ আমি দেখছি। দেখার বাদে এখন কাজকাপ অফিসারে তারা এটা নিছিল কি, এখন কাজকাপ অফিসার এটা কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারে না, কারণ আমার ওয়াইফের পক্ষ থেকে তারা জেলা চায় কি যে ইসলামিক সেন্টার, চাইল্ড সেন্টার ইসলামিক ল অনুযায়ী হইতো এই সেই তারা হইরা আর কি। কাজকাপ অফিসার মানে আর তারা পারছে না। এখন কোর্টে আমার নেক্সট হিয়ারিংটা দিছে। আর ফাইনালি মেক্স আমার একটা জিনিস আর কি, যে আমি হোম অফিস আর একটা অ্যাপ্লাই করছিলাম আমার বাচ্চার রাইট দিয়ে আর কি। আচ্ছা। এখন প্রায় 8 মাস হয়ে গেছে গিয়ে আমার তারা কোনো তারিখও দেন না, কিচ্ছু দেন না। বাট যদি আপনারা, আচ্ছা, আপনি কোন অ্যাপ্লিকেশন করেছিলেন? এটা আপনার বাচ্চা রাইটে যে করেন FLR-FP আমি বলি গেছি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা বুঝতে পেরেছি।
জি, তা আমাদের দুই একটা সলিউশন আপনারা দেই নাকি পরামর্শটাতে আমি একটু মানে ওকে টেনশনের দর্শক, মাঝে আছি নাকি। ওকে দর্শক, আপনি লাইনে থাকেন। জি মিস্টার চৌধুরী, আপনি কোনো প্রশ্ন করতে চান? জি ভাই, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। এটা হইল গিয়ে আপনি 2004 ডিসেম্বর আইসলা কইছেন ওয়ার্ক পারমিটে, এটা কিতা ওই যে সেক্টর বেসড স্কিম যে 2 বছরের হঠাৎ আইসলা নি 1 বছরের যেটা না, এক বছরের যেটা 1 বছরের এসবিএস যেটা সেক্টর বেসড স্কিম, আচ্ছা বুঝতাম পারছি। আর আপনার বিয়া হইছে ইসলামিক ম্যারেজ আপনি কইলানি 2010। জি জি জি। আচ্ছা 2010 যখন বিয়া হইছে এটা কিতা বিয়াটা শেষ পর্যন্ত রেজিস্টার্ড হইছিল নি দেশ? জি না রেজিস্টার হইছিল না। রেজিস্টার্ড হইছে না, তাহলে ডিভোর্স যেটা এই ডিভোর্সটাও ইসলামিক ডিভোর্স হইছে। জি 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 জি। অর্থাৎ আপনার বিয়া ইসলামিক ম্যারেজ হইছে, এটা রেজিস্টার্ড হইছে না এই দেশে, এবং ডিভোর্সটাও আপনার ইসলামিক ডিভোর্স হইছে। ডিভোর্স আমি দিছি না, তারা হয়তো এটা অটোমেটিকই ডিভোর্স হয়ে গেছে, মানে সম্পর্ক নাই হইলা। আচ্ছা ঠিক আছে, সেপারেশন হিসাবে ধরে নিছেন এবং তাই আলাদা হয়ে গেছেন। বাচ্চার কন্ট্রাক্ট অর্ডারের লাগিয়ে আপনি কোর্টও গেছলা জি জি এবং আপনারে কোর্ট থেকে একটা ইন্টেরিম মানে অন্তর্বর্তীকালীন একটা কন্ট্রাক্ট অর্ডার দিছে যে আপনি দেখা করতে পারবা। কোর্টও এখনো কেসটা পেন্ডিং আছে, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার ফাইনাল যেটা এটা এখনো হইছে না, নাই নি? জি না। আচ্ছা একটা জিনিস আপনি আমার কইন ক্যাফকাসের ব্যাপারে আপনি কইছিলা যে ক্যাফকাস এটা হ্যান্ডেল করেন, ক্যাফকাস অবভিয়াসলি এটা ক্যাফকাস রিপোর্ট সাবমিট করবো কোর্টের কাছে। আপনার নেক্সট হিয়ারিং যেটা ফ্যামিলি কোর্টে যেটা নেক্সট হিয়ারিং, এই হিয়ারিংটা কিতার সম্পর্কে হিয়ারিং আপনি একটু কইতে পারবানি আমারে? জি, আমার হিয়ারিংটা হইলো ওটা যে আমি কাজকা অফিসার আমার পক্ষে রায় দিতেন, মানে হেরারে অ্যারেঞ্জমেন্ট করতে পারে না, যে এখন তারা ফটো পাঠাইছেন জাজের টাইম। আচ্ছা বুঝতে পারছি, ওটা সাবস্টেন্টিভ হিয়ারিং আমি বুঝে লিখছি। জি জাজে এখন হিয়ারিং দিবা যে আমি নেক্সট এটা আমরা ডিসিশন নিতাম পারি বাচ্চা দেখার লাগি, মানে জি ওকে ধন্যবাদ। আপনার এগেইনস্টে তো কোনো ধরনের কোনো অ্যালিগেশন নাই ক্যাফকাসর যে আপনার কোনো ডোমেস্টিক ভায়োলেন্স বা এই ধরনের ভায়োলেন্ট কোনো ধরনের কিছু নাই? জি না, কাপকাসও নাই, বাট তারা কোর্টের জাজের টাইম কইছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স আমি তারা রেকর্ড। আচ্ছা ঠিক আছে বুঝছি, ঠিক আছে আমি উত্তর দিলাম এটা। ওকে ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন করার জন্য। এবং ভাই আমার একটা প্রশ্ন ওটার মাঝে রয়েছে। জি বলুন। অফিসে যে অ্যাপ্লাইটা করছিলাম এটা 8 মান্থ হয়ে গেছে, বাট জি আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আপনার ফোন করার জন্য ধন্যবাদ। আপনার আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমাদের মিস্টার চৌধুরী এই প্রশ্নের উত্তরটি বিজ্ঞাপন বিরতির পরে উত্তর দেবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি লিবার্টি লিগ্যাল সলিসিটার্সের সলিসিটর মিস্টার মাজেদুর চৌধুরী। দর্শক, আপনারা অনেকে আমাদের ফোন কল করছেন। ফোন কল করার পাশাপাশি আপনারা আমাদের ইমেলও করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো legalplatform@18banglauk.tv। আমি আবার বলছি legalplatform@18banglauk.tv। উক্ত ইমেলে আপনাদের ইমিগ্রেশন হিস্ট্রি লিখে প্রশ্ন করবেন, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। মিস্টার চৌধুরী, লাস্ট কল নিয়ে আমরা কথা বলছিলাম, যে প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি। আমি আপনাকে অনুরোধ করব ওই বিষয়ে একটু আলোচনা করার জন্য। ধন্যবাদ মুফতি। যে একজন ভাই প্রশ্ন করেছিলেন এবং যারা দর্শক আপনি যদি এই সেগমেন্টে আমাদের সাথে জয়েন করে থাকেন, তাই আপনার উদ্দেশ্যে যারা এই সেগমেন্টে আমাদের সাথে জয়েন করেন তাদের বেনিফিটেড হওয়ার জন্য আমি প্রশ্নটা কী ছিল সেটা একটু বলে আমি উত্তরে যাই। একজন ভাই ফোন করেছিলেন, তিনি বলেছেন তিনি 2004 সালের ডিসেম্বর মাসে এই দেশে এসেছিলেন এসবিএস সেক্টর বেসড স্কিমের 1 বছরের ভিসা। পরবর্তীতে তিনি ওভারস্টেয়ার হয়ে গেছেন। তার ইসলামিক ম্যারেজ হয়েছিল 2010 সালে এবং 2011 সালে তার একটা বাচ্চা জন্ম হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে গেছে, সেটাও ইসলামিক ডিভোর্স। তিনি চাইল্ড কন্ট্রাক্ট অর্ডারের জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন এবং তিনি সেই কেস এখনও পেন্ডিং আছে। এবং আলোচনাক্রমে যারা জানা গেছে সেটা হচ্ছে আগামীতে খুব শীঘ্রই তার একটা হিয়ারিং আছে কোর্টে, এবং ক্যাফকাস যেটা চাইল্ড অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স সার্ভিসেস যারা রিপোর্ট পেশ করেন এই ধরনের কেসে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের ক্ষেত্রে, তারাও একটা রিপোর্ট সাবমিট করেছেন কোর্টের কাছে, যেটা ভাই বলেছেন যে ওনার ফেভারে। এই অবস্থায় ওনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে হোম অফিসের কাছে বাচ্চার রাইটে। উনি যেটা বলেছেন সেটাকে আসলে আমরা আইনের ভাষায় বলি অ্যাক্সেস টু চাইল্ড, যেটা এফপি অ্যাপ্লিকেশন, সেটা উনি অ্যাপ্লিকেশন করেছেন। প্রায় 8 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত হোম অফিস কোনো সিদ্ধান্ত দেয়নি। তিনি জানতে চাচ্ছেন যে কি হতে পারে। ভাই আপনি নিশ্চয়ই দেখছেন অনুষ্ঠানটি এবং আপনার উদ্দেশ্যে বলছি যে আপনার ইমিগ্রেশনের বিষয়টা দিয়ে যদি আমি বলি, আপনার ইমিগ্রেশন যে অ্যাপ্লিকেশনটা আপনার 8 মাস ধরে পেন্ডিং আছে, এটা এতদিন ধরে পেন্ডিং আছে কারণ আপনার ফ্যামিলি ম্যাটারটা এখনও কোর্টে পেন্ডিং আছে। আপনার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে অ্যাক্সেস টু চাইল্ড এই ক্যাটাগরিতে, অর্থাৎ আপনার বাচ্চা এই দেশে একজন ব্রিটিশ সিটিজেন এবং আপনার
অ্যাক্সেস আছে, অর্থাৎ আপনার বাচ্চার সঙ্গে দেখা করার, যোগাযোগ করার অধিকার আপনার আছে, এই গ্রাউন্ডের উপরে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। কিন্তু কোর্ট এখনো পর্যন্ত, অর্থাৎ ফ্যামিলি কোর্ট এখনো পর্যন্ত আপনার সেই সিদ্ধান্তটা, তাদের জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট দেয় নাই। অর্থাৎ আপনার বাচ্চার সঙ্গে দেখা করার যে অর্ডারটা এখন বর্তমানে আছে, সেটা হচ্ছে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন একটা অর্ডার, টেম্পোরারি একটা অর্ডার। আপনাকে আপনার বাচ্চার সঙ্গে দেখা করার রাইট দেওয়া হয়েছে এবং আপনি আপনার বাচ্চার সঙ্গে দেখা করছেন গত 6 সপ্তাহ ধরে, আপনি বলেছেন। যখন কোর্ট থেকে সেটা ফাইনাল একটা অর্ডার দিবে এবং পার্মানেন্ট যদি একটা অর্ডার দেয় যে আপনার সঙ্গে আপনার বাচ্চার বা আপনার বাচ্চার সঙ্গে আপনার দেখা করার রাইট আছে, এবং সেই কন্ট্রাক্ট অর্ডারটা যদি ডাইরেক্ট কন্ট্রাক্ট অর্ডার হয়, কারণ কন্ট্রাক্ট অর্ডার দু রকমের হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রাক্ট অর্ডার, একটা হচ্ছে ইনডাইরেক্ট কন্ট্রাক্ট অর্ডার। ইনডাইরেক্ট কন্ট্রাক্ট অর্ডার হচ্ছে যে আপনি সরাসরি ফিজিক্যালি আপনি আপনার বাচ্চার সঙ্গে দেখা করতে পারবেন না, আপনি তাকে চিঠি পাঠাতে পারবেন, তাকে গ্রিটিংস কার্ড পাঠাতে পারবেন, যেমন বার্থডেতে বা ঈদে বা বিভিন্ন অকেশনে আপনি গিফট পাঠাতে পারবেন, টাকা পাঠাতে পারবেন, আপনি তার স্কুলের প্রোগ্রেস সম্পর্কে স্কুলে জানতে পারবেন, স্কুল আপনাকে জানাতে বাধ্য থাকবে, কিন্তু আপনি সরাসরি আপনার বাচ্চার সঙ্গে ফোনেও কথা বলতে পারবেন না, দেখাও করতে পারবেন না। সেটাকে বলা হয় ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। আর আপনি যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট অর্ডার পান, তার মানে হচ্ছে আপনি আপনার বাচ্চার সঙ্গে দেখা করতে পারবেন। ইনডাইরেক্ট কন্ট্যাক্ট দেশ থেকেও মেনটেন করা সম্ভব। এর জন্যই ইনডাইরেক্ট কন্ট্যাক্ট অর্ডার যদি আপনি পান, আপনার ইমিগ্রেশনের এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। কিন্তু আপনি যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট অর্ডার পান, সেটা সুপারভাইজড হোক অথবা আনসুপারভাইজড হোক, যদি আপনি সরাসরি দেখা করার আপনি রাইট পান, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ সাকসেসফুল হবে, যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করেন। কারণ এই অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাট লেভেল A1 এই ক্যাটাগরি আপনার ইংলিশ একটা সার্টিফিকেট থাকতে হবে, ইসল অথবা আইএলটিএস, এবং যদি কন্ট্রাক্ট অর্ডার থাকে তাহলে আপনি সাকসেসফুল হবেন। হোম অফিস এতদিন ধরে ওয়েট করছে, কারণ আপনার পার্মানেন্ট কোনো কন্ট্রাক্ট অর্ডার এখনো কোর্ট দেয়নি। সো আপনার এই কোর্টের অর্ডারের উপর ডিপেন্ড করবে আপনার কেসের সাকসেস অথবা ফেইলিওর। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে জিনিসটি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। Hello, Assalamualaikum. ওয়ালাইকুম সালাম। দর্শক আপনার প্রশ্নটা বলুন। I wanted some advice on my husband's immigration status. Yes. Basically, he's got the residence permit for the 10-year route, Right. and he's been recently diagnosed with autism. So I just wanted to know, can he claim CIP or DLA or ESA? Because I do have a small child and I am currently pregnant at the moment. And I just wanted to know, is he eligible to claim and benefit? On his residence permit, it does say no public funds, Right. but I don't know how else I can support him. Okay. Just hold on a minute. Mr. Chaudhary, do you have any questions Yes, for her? yes, sister. I have a couple of questions to ask you for my clarification. First of all, could you please tell me, I presume, and please confirm me if I'm wrong, you are a British citizen, aren't you? Yeah, I'm a British citizen. Yes, My daughter and- was born in the UK. Yes, and your husband was granted leave to remain in this country, you said in 10 years route. Yeah, through the 10 years route, yeah. Okay, which means that you or your husband could not satisfy the £18,600 income requirement, right? He was already a resident in the UK. Okay, so he was here in the UK, and Yeah. when he made the last application as your spouse, did you satisfy the £18,600 financial requirement? No. Okay, that's why he was given visa in the 10 years route. Now, your concern is that if I have heard correctly, that he has recently been diagnosed of having some, With autism. yes, and he is likely to claim a disability living allowance or that sort of benefit, you said. Yeah. At the same I just time, want to know, because it's in his name only, I just want to know, is he eligible for it? I understand. Okay, yeah, that is your question. I will answer that. At the same time, you said that you are expecting baby. And so tell me briefly, what is your income situation now? Are you employed, or whether your husband is employed or not? Currently, I'm unemployed. I was working when I put the first case down. Sorry, I didn't hear you. Are you working? Are any of you At the working? moment, I'm unemployed. No, I'm not working. Okay. What about your husband? None of them. Not working. No. Okay.
And do you have any child in this marriage? I have a young child, yes, and I'm expecting as well. Okay, you have a child with your husband and you are expecting another one. Well, Yes. sister, first of all, to answer your question about claiming benefit, your husband, as the resident of United Kingdom but not a British citizen, actually he is primarily not eligible for any state benefit. However, if he has disability or thing that makes him eligible, he may claim on the basis of his wife to be the British citizen. Because you are the British citizen, because you are the settled person here, your husband, if he has any disability or any sort of this thing, then the job center, you have to contact the job center and they will assess the situation and they are the best person to advise you whether your husband is eligible to claim benefit or not. Because they have to take into account many factors. So contact the job center and they're the right person to give you advice. Secondly, in terms of the immigration concern that you have, because he is in 10 years route and because he is given visa, because you are a British person and you have a child and inshallah you are going to have another child, his visa will not be affected even if you receive any benefit, because firstly he is not in the 5 years route. He has been given visa on the basis of his family right, and even if you receive the benefit for your reason or for his reason, it should not affect his immigration, because there's a decision Kaur versus Secretary of State in the upper tribunal where it says that if you, the settled person, is claiming benefit, that should not affect your husband's immigration application. So I'm pretty hopeful. So are you saying that next time I put a case down, I can show that I am on benefits and he is claiming disability benefits? Yeah, even if you are on benefit, your husband's extension application should not be a problem, because you are British, your children are British, and he has right to family life on the basis of which he was initially at the very outset given 10 years route visa. So his visa, I believe his visa will not be any problem in future. But for the benefit, you have to contact the Job Center Plus and they will assess, they will let you know. Can I ask you a quick question before I go? Yes? He's just got the one name, and he doesn't have a surname, and I don't understand why. Sorry, I didn't get So your I question just quite know right. How do I change it, and how do I add another name? Sorry, could you please say that again? You said something about the surname. He doesn't have a surname. He's just got the one name. Okay, I see. So he has only one name. Say Muhammad, like this. No Muhammad, no Abdul, no surname. No. So he has one name, no first name, no surname, just one name. Just that one first name, yeah. That's not a problem at all. I've seen many clients who has only one name, who have only one name. He can either change his name, add his surname or first name by doing did poll. We call it did poll. But if it doesn't, it is not a problem at all. It's not a problem. No, it should not be any problem in terms of. Thank you very immigration. much. Thank you very much for your call, and thank you, Mr. Chaudhary, for discussing very briefly My about pleasure. the answer. Mr. Chaudhary, আমি আপনাকে যে জিনিসটা আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হলো ভ্যারিয়েশন নিয়ে। ভ্যারিয়েশন অ্যাকচুয়ালি অনেকেই দেখা গেছে যে যারা 8 বছর 9 বছর ছিল একটা অ্যাপ্লিকেশন করেছে এফএলআর এফপি বা এফএলআরও অ্যাপ্লিকেশন করেছে 1 বছরের জন্য ওয়েট করছিল, এখন 10 বছর হয়ে গেছে, তারা এখন ভ্যারিয়েশন করতে চায়। আমার প্রশ্নটা হলো কিভাবে ভ্যারিয়েশন করা যায়? সুন্দর প্রশ্ন মুফতি। ইদানিং এটার চর্চা বেশ দেখা যাচ্ছে, কারণ যেহেতু আপিল রাইট উঠে গেছে, একটা সময় ছিল যখন হয়তো 9 বছর কারো হয়ে গেলে 10 বছরের যে আর 1 বছর বাকি সেটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন করে সেটা রিফিউজ করলে সেটার আপিল থাকতো, আপিল করে করে 1 বছর ইজিলি চলে যেত এবং 10 বছর কন্টিনিউয়াস লিভ টু রিমেন হয়ে যেত। এখন যেহেতু আপিল নেই, আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি যখন কারো 9 বছর হয়ে গেছে, 8.5 বছর হয়ে গেছে, তিনি একটা অ্যাপ্লিকেশন করেছেন হয়তো এফএলআর ও অথবা এফএলআর এফপি, এবং সেই অ্যাপ্লিকেশন যদি আপনার কোয়েশ্চেন প্রিসাইজলি যে সেই অ্যাপ্লিকেশন থাকা অবস্থায় যদি 10 বছর হয়ে যায় ভেরিয়েশন করা যাবে কিনা, অবশ্যই করা যাবে। প্যারাগ্রাফ 34 ইতে ইমিগ্রেশন রুলসে খুব ক্লিয়ারলি বলা আছে যে ওয়ান্স ইউ ক্যান ভেরি ইউর অ্যাপ্লিকেশন হোয়াইল অ্যান অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। সো যে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে হোম অফিসে, বাই ভার্চু অফ প্যারাগ্রাফ 34E অফ দ্য ইমিগ্রেশন রুলস, সেই অ্যাপ্লিকেশনটাকে ভেরি করা যায় বাই পুটিং অন
a new application or by putting on a new circumstance or a change of circumstance. Right. এখন যদি ভেরিয়েশনটা এরকম হয় যে আমার 10 বছর হয়ে গেছে, আগে এফএল এর এফপি ছিল, তাহলে সেটাকে সেট এলআর অ্যাপ্লিকেশন করতে হবে, নতুন করে ফি দিতে হবে। ওই টিমকে আমি খুব স্ট্রংলি রেকমেন্ড করব এফএল এর এফপি অ্যাপ্লিকেশন যে টিমের কাছে পেন্ডিং আছে, আই অফটেন সি যে মানুষ ওই টিমটাকে জানায় না। এতে করে হয় কি, দেখা যায় ওই টিম জানে না যে ভেরিয়েশন করা হয়েছে। আর হোম অফিস এখন এত বেশি স্ক্যাটার্ড এবং এত ব্যাপক এবং এতগুলো টিম, যাদের মধ্যে অনেক সময় কিন্তু কমিউনিকেশন হয় না স্মুথলি। সো যখনই কেউ ভেরিয়েশন করে সেটেলমেন্টে সেট এলআরে, তখন যেন ওই টিমকে জানায়। এতে করে হবে কি, হি উইল গেট হিজ অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড দ্য ইমিগ্রেশন হেলথ সার্চার্স রিফান্ডেড। মোর ওভার ওই ডিসিশনটা তখন আর ওরা নিবে না। কিন্তু যদি কোনো কারণে এই অ্যাপ্লিকেশন করার ফলেও যদি ওই অ্যাপ্লিকেশন টিম যদি না জানে, তারা কিন্তু আমরা প্রায় সময় দেখছি ডিসিশন নিয়ে ফেলে, রিফিউজ করে, আপিলের রাইট থাকে না, তখন এই অ্যাপ্লিকেশনটা খুব জিওপার্ডাইজড হয়ে যায়। রাইট। সো এইভাবে ভেরিয়েশনটা করা উচিত। ধন্যবাদ মিস্টার চৌধুরী বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আমি একটি কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমার দুইটা প্রশ্ন, এটা খুব সংক্ষেপে বলতে হবে। যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে চায় তার কি প্রয়োজন, এবং 2 নম্বর প্রশ্ন হলো যে ইটালিয়ান কোন মেয়েকে যদি এই দেশে সে বিয়ে করে নেয়, ওরে মানে ব্রিটিশ পাসপোর্ট বানিয়ে রাখতে পারবে নাকি পার্মানেন্টলি? আচ্ছা দর্শক, আপনি বাংলাদেশ থেকে যাকে আনতে যাচ্ছেন তাকে কি ভিজিট ভিসাতে নিয়ে আসতে যাচ্ছেন? বাংলাদেশ থেকে যদি নিয়ে আসতে হয় তাহলে মানে কি কি দরকার রিটায়ার্ড লোকের? যিনি আনবেন তিনি এই দেশে কি স্ট্যাটাস নিয়ে আছেন সেটা আমাদের জানা দরকার। ওনার ভিসা স্ট্যাটাস বা ওনার এখানে কি? উনি রিটায়ার্ড ব্রিটিশ। আচ্ছা, কাউকে ভিজিটর ভিসা মানে বেড়াতে আসার জন্য? মানে ও যদি নিয়ে আসে বাংলাদেশ থেকে বিয়ে করে। আচ্ছা, বিয়ে করে যদি আনতে চান ওনার ওয়াইফকে। আচ্ছা, আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইটালিয়ান কোনো মেয়ের সাথে যদি কোনো কারো বিয়ে হয়, সেই যার বিয়ে হবে বলে আপনি বলছেন, তিনি কি এই দেশে থাকেন বলছেন? উনি পার্মানেন্টলি এখানে, উনিও ব্রিটিশ। আচ্ছা, উনি ব্রিটিশ, একজন ইটালিয়ান মেয়ের সাথে যদি কারো বিয়ে হয়, তাহলে ওই ইটালিয়ান মেয়েকে এই দেশে ব্রিটিশ করা যাবে কিনা? জি জি। আচ্ছা, ঠিক আছে, আমি ফোনটা রাইখা দিয়ে আপনারা বলেন। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, আমাদের এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আমরা যে লাস্ট কলটা নিলাম, এই কলটা উত্তর দিব আমরা বিজ্ঞাপন বিরতির পর। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি মিস্টার চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানগুলো যারা সম্পূর্ণ দেখতে পারেননি অথবা আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখতে চান, তারা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আমাদের অনুষ্ঠানগুলো আমরা ইউটিউবে আপলোড করে থাকি। আপনি ইউটিউবের সার্চ অপশনে লিগ্যাল প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। এবং মিস্টার চৌধুরী, আমরা যে লাস্ট কলটা নিলাম ভদ্রলোক, ওই প্রশ্নের প্রেক্ষিতে আমি আপনাকে অনুরোধ করবো অ্যান্সারটা দেওয়া, এখন অ্যান্সারটা আলোচনা করার জন্য। দর্শক প্রশ্ন করেছিলেন যে তিনি যদি কেউ যদি ব্রিটিশ সিটিজেন হন এবং তিনি যদি তার স্পাউসকে বাংলাদেশ থেকে আনতে চান, তাহলে কি রিকোয়ারমেন্ট, আর তিনি যদি কোনো ইটালিয়ান সিটিজেনকে বিয়ে করেন, তাহলে তাকে এদেশে এনে ব্রিটিশ করার কি রিকোয়ারমেন্ট। দুটো দিকে আমি আলোচনা করি। যদিও এটা সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করে, বাট এই অনুষ্ঠানে যেমনটি আপনি বলে থাকেন অনুষ্ঠানের শুরুতে যে আমরা একটা জেনেরিক অ্যাডভাইস দিচ্ছি, এক একজনের সার্কামস্টেন্সের উপরে দর্শক ডিপেন্ড করে যে কি কি ডকুমেন্ট দিতে হবে। জেনারেলি স্পিকিং, একজন ব্রিটিশ সিটিজেন তার ওয়াইফ যদি বাংলাদেশে থাকেন, তাকে আনতে হলে দেখাতে হবে যে 18,600 পাউন্ড ইনকাম। যদি 18,600 পাউন্ড ইয়ারলি গ্রস ইনকাম না থাকে, কিছু এক্সেপশন আছে, যেমন যারা পেনশনার, কেউ যদি ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পায়, কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটসগুলো পেয়ে থাকে, এই ধরনের কিছু এক্সেপশন আছে, তাহলে 18,600 পাউন্ড স্যাটিসফাই করতে হবে না। ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের যে থ্রেশহোল্ড আছে স্যাটিসফাই করলেই হবে। কিন্তু ওগুলো যদি না পেয়ে থাকেন তিনি, তাহলে 18,600 পাউন্ড ইনকাম রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে যে অ্যাকোমোডেশন, এখানে একটা অ্যাকোমোডেশন আছে এবং সেটা হেলথ অ্যান্ড সেফটি ওয়াইজ সেফ আছে, এরকম একটা সার্টিফিকেট সহ দেখাতে হবে। বাংলাদেশ থেকে বিয়ের প্রুফ দিতে হবে এবং ওনার সাথে যে বাংলাদেশে স্ত্রীর সম্পর্ক এখনও বজায় আছে, যোগাযোগ আছে, সেটার প্রুফ দিতে হবে। এই হচ্ছে জেনারিক একটা, আমি বলে দিলাম, এই হচ্ছে রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে হেডিংয়ের মতো। এই প্রত্যেকটা হেডিংয়ের আওতায়
অনেক কিছু আরও ডিটেইলড হয়তো ডকুমেন্টস দরকার, যেমন যদি ইনকাম থাকে তাহলে 6 মাসের পে স্লিপ, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এমপ্লয়ারের চিঠি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকে তাহলে সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন এবং অ্যাকাউন্টেন্টের চিঠি এবং ব্যাংক স্টেটমেন্ট। সো সেগুলো আমি খুব স্ট্রংলি অ্যাডভাইস করব। এই অ্যাপ্লিকেশন খুবই কমপ্লেক্স অ্যাপ্লিকেশন এবং শুধুমাত্র টিভিতে এটার সামগ্রিক এবং সম্পূর্ণ সমাধান দেওয়া সম্ভব নয়। আপনারা অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই একজন সলিসিটরের সাথে যোগাযোগ করবেন। এখন আমি আসি, যদি কোনো ইটালিয়ান সিটিজেনকে বিয়ে করেন, একজন ইটালিয়ান সিটিজেন তিনি যেহেতু ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার একজন নাগরিক, তিনি কোনো ভিসা ছাড়াই এই দেশে চলে আসতে পারেন। সো যদি ওই ভদ্রলোক বা যদি কেউ ইটালিয়ান কোনো সিটিজেনকে বিয়ে করেন, তাহলে তার কোনো ভিসার দরকার নেই, তিনি এমনিতেই এই দেশে চলে আসতে পারেন। তবে ভিসা নিয়েও আসতে পারেন, কোনো বাধা নেই। আপনি তাকে স্পাউস ভিসাতেও আনতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে 18,600 পাউন্ডের সব কিছু রিকোয়ারমেন্ট, সেটা যদি না হয়, শি ইজ ফ্রি টু কাম টু দিস কান্ট্রি, ফ্রি মুভমেন্ট রাইট আছে। বা এখানে এসেও তো সে অ্যাপ্লিকেশন করতে পারে। এক্স্যাক্টলি। এখানে এসে তিনি যেহেতু এই দেশে চলে আসলেন, এই দেশে আসার পর তিনি স্পাউস ভিসা যেতে পারেন, অথবা তিনি তার ইটালিয়ান ন্যাশনালিটি নিয়েই থাকতে পারেন। তিনি যদি এই দেশে এসে তার ট্রিটি রাইট এক্সারসাইজ করেন ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স, এবং এই 5 বছর ট্রিটি রাইট এক্সারসাইজ করার প্রুফ যদি থাকে, তাহলে সরাসরি তিনি ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন তিনি যদি কাজ করেন, কাজের পে স্লিপ, P60 অথবা সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন, সেলফ এমপ্লয়েড হলে, এগুলো যদি 5 বছরে থাকে, 5 বছর পরে তিনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ব্রিটিশ সিটিজেনশিপের জন্য। আর যদি 5 বছরের একটানা প্রমাণ না থাকে, তাহলে 6 বছর পরে গিয়ে তিনি করবেন, অথবা পিআর নিয়ে, পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে 1 বছর পরে তিনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবেন। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। আমার একটা প্রশ্ন, আমার মেয়ের লাগি কি আমার ন্যাচারালাইজেশনের লাগি অ্যাপ্লিকেশন করছিলাম আমার বারিস্টার সাহেবে। আমার মেয়ের বাসা কি ব্রিটিশ, তাহলে ওর পাসপোর্ট নাম্বার আমার কাছে নাই। পাসপোর্ট অফিসে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, তো ওরা দাদার ওইগুলা প্রুফ চায়। দেন আমার বারিস্টার সাহেবে ন্যাচারালাইজেশনের লাগি অ্যাপ্লিকেশন করছিলাম, তখন হোম অফিসে আমার মেয়ের ন্যাচারালাইজেশন দিছে না, কইছে ও অলরেডি ব্রিটিশ, বুঝছেন নি। এখন এ লেটার আর বা লিখে লেটার দিয়ে আমরা পাসপোর্ট বানাইতাম পারতাম না। তখন আমার বারিস্টার সাহেবে তাই না কইরা হোম অফিসের লেটার লেখছই যে দাদার ডিটেল দেওয়ার লাগি, বাপের ডিটেল দেওয়ার লাগি। তো এটা কতটুকু কিতা, আর আমি এখন কেমনে আমার কোনো মেয়ের পাসপোর্টের লাগি অ্যাপ্লিকেশন করতাম, কিলাখান বানাইতাম, আমার একটু বালা করে বুঝাইয়া কইবা কি। ওকে দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, এই বিষয়ে আমি একটু হোল্ড। আমি আপনার একটা জিনিস আমি জিগাইলাই যে আপনার যে বাচ্চাটার কথা কইরা, আপনি বাচ্চার জন্ম হইছিল নি আপনার হাজবেন্ড ব্রিটিশ হইবার পরে? জি না, আমার হাজবেন্ড অলরেডি ব্রিটিশ। আপনার বাচ্চার জন্ম হইছে কি তা ব্রিটিশ, আপনার হাজবেন্ড ব্রিটিশ হইবার পরে নি? মানে আপনার বাচ্চার যখন আগরও ব্রিটিশ ও না না, এটা আমি আপনার হাজবেন্ডের কথা কইরাম না, আমার কথা হইল কি আপনার বাচ্চা যখন জন্ম হইছে আপনার হাজবেন্ড তখন ব্রিটিশ আসলা? জি জি, ও ব্রিটিশ। ওটাও জিগাইলাম আমি। জি। আর আমার হাজবেন্ডের আর বার ওদেশে বনবটা ফাছিল কি, ওর সাথে আমার এখন ডিভোর্স হই গেছে। জি, এটা অসুবিধা না, আমার জানা দরকার নাই। আচ্ছা, আপনার সেকেন্ড কোশ্চেন হোক। আর আমার সেকেন্ড কোয়েশ্চন হইল যে আমার এখন যে হাজবেন্ড কি তাই আমার 10 ইয়ার্সের উইথে ভিসা পাইছই, তো এখন কি আমি ওয়ার্কিং টেস্কেটিভ ওটা লইরাম, যেমন তান কাম দেখাইয়া যদি আমি ওয়ার্কিং টেস্কেটিভ লই আর ক্লেমটা যদি আমার নামে করি, তো তান এক্সটেনশন করার সময় কোনো অসুবিধা করবো নি নাকি, ওটাটা জানার লাগে। ওকে ধন্যবাদ। আপনার কোনো বাচ্চা না শুননি ই বিয়াত? জয় জয় জয়, আমার মেয়ে রুটে দিছে, আমার এক মেয়ে কি এখন। আচ্ছা, ঠিক আছে। নি তেও বাচ্চা রুটে কি 10 ইয়ার্সের রুটে ভিসা দিছে আপনার হাজবেন্ডে। জি, ঠিক আছে। ধন্যবাদ দর্শক আপনার ফোন করার জন্য। আমাদের অতিথি মিস্টার চৌধুরী বিষয়ে আলোচনা করবে। জি মিস্টার চৌধুরী। আচ্ছা, যখন কোনো ব্রিটিশ সিটিজেনের কোনো বাচ্চা হয়, তখন হি অর শি ইজ এ ব্রিটিশ এদেশে। ইভেন সেটেল পারসন, কারো ইনডেফিনিট লিভ টু রিমেইন থাকলে সেটেল পারসন এর ব্রিটিশ হয়। এখন আপনার যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন আপনি করছিল, এটা আসলে করার দরকার ছিল না, তাই সরাসরি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারতেন। এর লাগি হোম অফিসে তারা রিফিউজ করেছে যে তাই তো অলরেডি ব্রিটিশ, আপনার বাচ্চা অলরেডি ব্রিটিশ। এখন এই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের লাগি আপনার লয়ারে আপনি কইছেন যে তার যেহেতু তার লগে আপনার সম্পর্ক নাই, আপনি হোম অফিস থেকে তার ন্যাচারালাইজেশন ইত্যাদি আর্কাইভ থেকে আনার লাগি রিকোয়েস্ট করছেন। এনিওয়ে, এই জিনিসগুলো নিয়ে আপনারা পাসপোর্ট অ্যাপ্লিকেশন যেটা আছে পোস্ট অফিস থেকে ফর্ম লইয়া করতে পারেন বা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার মেয়ের পাসপোর্ট অ্যাপ্লিকেশন করিলেই বা
পাসপোর্ট অ্যাপ্লিকেশন আর আপনি যদি পোস্ট অফিস থেকে ফর্মটা নেই নো ফর্মের লগে দেখবে একটা বুকলেট দিব তারা, ওখানে লেখা আছে কিতা কিতা ডকুমেন্ট দেওয়া লাগে, আপনি ফলে আপনি নিজেও বুঝতে পারবা, ওই ডকুমেন্ট দিয়ে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে লিবা। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর দিলাই আমি, আপনার বর্তমান হাজব্যান্ড 10 ইয়ার্সের রুটে ভিসা পাইছেন এবং আপনার আর ইনকাম 18,600 পাউন্ড নাই, আমি বুঝতাম পারলাম। আপনার হাজব্যান্ডের ইনকামের উপরে বেসিস করে আপনি যদি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট নেন, আপনার হাজব্যান্ডের এক্সটেনশন অ্যাপ্লিকেশন এফেক্টেড ওই তো নাই, এই কারণে যে আপনার হাজব্যান্ড অলরেডি 10 ইয়ার্সের রুটও আসেন যেখানে কোনো ইনকাম রিকোয়ারমেন্ট 18,600 পাউন্ড নাই, এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আপনি নিবা, এটা আপনি নিবা এজ এ সেটেল পারসন। এটা যদিও ফর্মের ভিতরে ইউর পার্টনার সমস্ত ইনফরমেশন আপনার এবং আপনার হাজব্যান্ডের দেওয়া লাগবে, এবং যখন আইবো ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন থাকি বা HMRC থাকি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, এটাতে আপনার হাজব্যান্ডের নামও থাকবো, বাট নট নেসেসারিলি দ্যাট মিনস দ্যাট ইউর হাজব্যান্ড ইজ ক্লেমিং দ্যাট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, অ্যাকচুয়ালি ইউ আর ক্লেমিং দ্যাট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, হাউএভার হিজ নেম উইল অ্যাপিয়ার অন দ্য লেটার। এর লাগি তান অ্যাপ্লিকেশন এক্সটেনশনে কোনো সমস্যা হইতো না। মোর ওভার আপনার একটা বাচ্চা আছে ই ম্যারেজ থাকি, সো শি ইজ অলসো ব্রিটিশ সিটিজেন আই বিলিভ, তো ই অ্যাপ্লিকেশন এক্সটেনশনে কোনো সমস্যা হইতো না ইনশাল্লাহ। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দরভাবে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, জি দর্শক, আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটা বলুন। ওকে, আমার একটা প্রশ্ন ছিল আমার এক ফ্রেন্ড সম্বন্ধে। জি। আমার ফ্রেন্ড ইটালিয়ান স্পাউস হিসেবে এদেশে আছে 5 বছরের রেসিডেন্স পারমিশনে। তো আমি জানতে চাইছি ওনার হাজবেন্ডের সাথে প্রায় ওনার সমস্যা হয়, তো এখন আমার প্রশ্নটা যদি ওনার সেপারেট হইতে হতো ওনারা কি ইটালিতে ফিরে যেতে হইব নাকি এদেশে এই সেপারেশনটা করা যাইব? আচ্ছা দর্শক, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। এখন তো উনি যে বাচ্চার যে বেনিফিট গুলি সরকার দেশে দিতেছে 2 বাচ্চা, তো উনি এগুলি অলরেডি পাইতেছে, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর হাউজিং বেনিফিট। যদি উনি সেপারেশনে যায় এগুলি কি এফেক্টেড হইব না এগুলি স্টিলই থেকে যাবে? ওকে দর্শক, আপনি লাইনে হোল্ডে থাকেন। আমি মিস্টার চৌধুরী জি, একটা শুধু আপনার কাছ থেকে জানতে চাই আমি, উনি কি সেপারেশন চাচ্ছেন নাকি উনি ডিভোর্স চাচ্ছেন? দুটো কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। মানে উনি ডিভোর্স চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা ছেড়ে দিন, আমি উত্তর দিচ্ছি এটার। ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্নটা যেটা সুন্দর প্রশ্ন, তবে এখানে আরেকটা প্রাসঙ্গিক ব্যাপার আমি বলে দিব, যদিও উনি সেটা প্রশ্নটা করেন নাই, কিন্তু হয়তো ওনার প্রশ্ন এটাও মনে থাকতে পারে বা উপকার আসবে। 5 বছরের ভিসায় আছেন ইটালিয়ান স্পাউস হিসাবে আপনার ফ্রেন্ড, তিনি যদি এখন ডিভোর্সের কোনো প্রসিডিং শুরু করেন বা ইত্যাদি করেন, তিনি এই দেশ থেকেই ডিভোর্স প্রসিডিং শুরু করতে পারবেন। তিনি যদি ডিভোর্স চান এই দেশ থেকে ডিভোর্স প্রসিডিং শুরু করতে পারবেন, বিয়ে যে দেশে হোক না কেন, ওনাকে ইটালিতে ফিরে গিয়ে ডিভোর্স ওটা করতে হবে না, যেহেতু ওনারা দুজনই আসলে ডোমিসিল্ড বর্তমানে এই দেশে। এবং বেনিফিটের ব্যাপারে সেটা হচ্ছে অবভিয়াসলি সেটা যখন কেউ ডিভোর্সড হয়ে যায়, সিঙ্গেল প্যারেন্ট হিসাবে বেনিফিটগুলো অবভিয়াসলি এফেক্টেড হয় যদি হাজব্যান্ড ওনার সাথে না থাকে। হাজব্যান্ড থাকলে এক রকমের, কারণ ওনার হাজব্যান্ডের ইনকাম বা হাউস হোল্ড ইনকামের উপর বেসিস করে কিন্তু বেনিফিট দেওয়া হয়। সো হাজব্যান্ড যদি না থাকেন সেখানে হাউস হোল্ড ইনকামে 19-20 হবে, সেটার উপর বেসিস করে ওনাকে বেনিফিট কমবে অথবা বাড়বে, সেটা জব সেন্টার বা ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন সেটা সেভাবে ক্যালকুলেশন করবেন। খুব মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফ্রেন্ডকে বলবেন এবং এটা দেখার চেষ্টা করবেন যে ওনাদের বিয়েটা কমপক্ষে 2 বছর যদি এক্সিস্ট করে এবং কমপক্ষে 1 বছর যদি উনি আপনার ফ্রেন্ড যদি এই ইউরোপিয়ান ন্যাশনালের ইটালিয়ান ন্যাশনালের ওয়াইফ হিসাবে এই দেশে বা যে কোনো দেশে বসবাস করেন, তাহলে তিনি যদি এই 5 বছর যে ভিসাটা আছে এটা শেষ হওয়ার আগেই যদি আল্লাহ না করুক ওনাদের যদি ডিভোর্স হয়ে যায় বা ওনারা যদি সেপারেটেড হয়ে যান, তাহলেও কিন্তু উনি 5 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটাকে বলা হয় রিটেইনড রাইটস অফ রেসিডেন্স। অর্থাৎ কারো এই যে 5 বছর পরে উনি যখন পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করবেন, সাধারণত বলা হয় যে তুমি এখনো তোমার হাজব্যান্ডের সঙ্গে থাকো কিনা। যদি উনার ওই সময় যদি হাজব্যান্ডের সঙ্গে থাকা না হয়, মেক শিওর দ্যাট হার ম্যারেজ সাবসিস্টেড ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স ডিভোর্স, এবং সেটা কিন্তু ডিভোর্স প্রসিডিং শুরু হলে ওটা ক্লক স্টপ হয়ে যায়। কাজেই ডিভোর্স প্রসিডিং শুরু করার আগে 2 বছর বিয়েটা টিকে থাকতে হবে এবং তার মধ্যে কমপক্ষে 1 বছর ওনারা একই অ্যাড্রেসে ছিলেন। এই রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করলে উনি 5 বছর পরে পিআর পাবেন। আপনার প্রশ্ন এটা ছিল না, বাট আমি এটা আগাম বলে দিলাম। আর সেপারেশন বা ডিভোর্স, লিগ্যাল সেপারেশন বা ডিভোর্স এই দেশে উনি শুরু করতে পারবেন। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দরভাবে বিষয় আলোচনা করার জন্য। মিস্টার চৌধুরী, আরেকটি বিষয় আপনার সাথে প্রশ্ন করতে চাই, সেটা হলো যারা বাংলাদেশ থেকে ব্রিটিশ সিটিজেনরা যারা বাংলাদেশ থেকে স্পাউস নিয়ে আসে, এটা একটা ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন যে
যারা স্পাউসটা এখানে আসে তারা কি বেনিফিট এন্টাইটেলমেন্ট কিনা? আসলে যিনি স্পাউস আসেন তিনি বেনিফিটে এন্টাইটেলড নন, এখানকার যিনি সেটেল পারসন তিনি এন্টাইটেলড। কিন্তু বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন বেনিফিট কেউ নেন তখন দেখি এবং অনেকের মনে কনসার্ন থাকে যে আমি তো ফর্মে আমার হাজবেন্ডেরও নাম দিতে হয়েছিল বা আমার ওয়াইফের নাম দিতে হয়েছিল এবং যেই বেনিফিটের যে চিঠিগুলো আসে সেগুলো আমার হাজবেন্ড বা ওয়াইফের নাম থাকে, তাহলে এটা কোনো এফেক্ট করবে কিনা? আসলে যেটা বললাম, নাম থাকবেই, কারণ যখন ফর্মে ইউ অ্যান্ড ইউর পার্টনার ইনফরমেশনগুলো নেয় তারা এটা নেয় হাউস হোল্ড সার্কামস্ট্যান্সটা বোঝার জন্য, এবং চিঠিতেও সেটার নাম থাকে, বাট দ্যাট নট নেসেসারিলি মিনস দ্যাট ওই স্পাউস ক্লেম করছে। আসলে কিন্তু সেটেল পারসনের নামে ওটা হয়, ওনার নামটা শুধু থাকে ওখানে, কিন্তু উনি এন্টাইটেলড নন। ধন্যবাদ মিস্টার চৌধুরী। প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন করব, যারা স্পাউস হিসাবে আছে এবং পরবর্তীতে যারা এক্সটেন্ড করতে যায় তখন যে 18,600 পাউন্ডের রিকোয়ারমেন্টটা, এই প্রশ্নটা সবসময় আসে যে তখন কিভাবে 18,600 পাউন্ডের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হয়? হ্যাঁ, সুন্দর প্রশ্ন মুফতি। দেশ থেকে যখন কাউকে নিয়ে আসেন তখন তো তিনি এখানকার ইনকাম শুধু দেখান, কিন্তু যখন দেশ থেকে হাজব্যান্ড বা ওয়াইফ চলে আসেন তিনি যদি এখানে এসে কাজ করেন তাহলে দুজনের ইনকাম দিয়ে 18,600 পাউন্ড হলেই হয়ে যায়। আচ্ছা, আনতে সময় শুধু একজনের ইনকামই হয়তো দেখাতে হয়, কিন্তু চলে আসলে দুজনের ইনকাম, ইভেন মনে করেন সে ফর এক্সাম্পল ওয়াইফ এই দেশে ব্রিটিশ, তিনি হাজব্যান্ডকে অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশনের সময় তিনি কাজ করতেন, ওয়াইফ যিনি ব্রিটিশ, হাজব্যান্ড আসার পর কোনো কারণে তিনি জব ছেড়ে দিয়েছেন, নো প্রবলেম, হাজব্যান্ড যদি ইনকাম করেন 18,600 পাউন্ড হবে, অথবা দুজনে যদি পার্ট টাইম কাজ করে 18,600 পাউন্ড হয় হবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ মিস্টার চৌধুরী খুব সুন্দরভাবে বিষয়টা আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের এখানে একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি মিস্টার মাজেদুর চৌধুরী। আমি একটু কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমি ম্যানচেস্টার ওল্ডন থেকে বলছি, রনি, যে স্পাউস আনতে গিয়ে ওই ইন্ডাস্ট্রিয়াল জবে কিছু শিথিলতা আছে নাকি বেনিফিটে 18,600 থেকে? কাইন্ডলি আমাকে জানাবেন কি? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ওই আমার একটু আগে যে আমি একটা কথা বলেছিলাম সেখান থেকে বোধহয় আপনার ইন্টারেস্ট গ্রো করেছে। ইন্ডাস্ট্রিয়াল কাজ না, আমি বলেছি কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট, মানে কেউ ওই জিনিসটা হচ্ছে এরকম, কোনো ফ্যাক্টরিতে কাজ করতে গেলে কেউ যদি দুর্ঘটনার শিকার হয় তাকে ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট দেওয়া হয়, অথবা কোনো এই ধরনের কিছু বেনিফিট আছে, ওইটাকে নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট। তো সেটা থাকলে তার 18,600 পাউন্ড নেওয়ার দরকার নেই, বাট ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে কোনো বেনিফিট নাই, সেটাই। জি দর্শক, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ দর্শক। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা, দুঃখিত, আর কল আমাদের হাতে এখন নেই। জি মিস্টার চৌধুরী, একটা জিনিস মুফতি আমি একটু আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে গত অনুষ্ঠানে সম্ভবত আলোচনা করেছিলাম যে আমাদের কিন্তু অ্যাপিলের যে ফি সেটা বাড়ানোর জন্য কিন্তু সরকার একটা প্রস্তাব রেখেছে, রাইট, এবং ইদানিং কিন্তু একটা পিটিশনও এসছে, যেটাতে আমিও সাইন করেছি, আপনি নিশ্চয়ই সাইন করেছেন, এবং আমি আমার ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্নভাবে শেয়ার করেছি। সেটা কিন্তু আমাদের অডিয়েন্সের একটু জানা দরকার যে ওনাদের হাতে যদি কখনো এই পিটিশন যায় ওনার জন্য একটু সাইন করেন। জি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কারণ পিটিশন, এটা একটু দর্শকদের আমি বলে রাখি যে সরকার একটা হিসাব দিয়েছে যে এই দেশে কোর্টে কি পরিমাণ খরচ হয় এবং একটা কোর্ট কি পরিমাণ ইনকাম করে। I don't want to make any political comment, but এই হিসাব নিকাশ দিয়ে সরকার বলছে যে আমরা কোর্টের ফি বাড়াতে চাই, এবং যখন ফি বাড়ানোর প্রস্তাব দিল তখন আর কোনো কোর্ট নয়, শুধু ইমিগ্রেশন কোর্ট। আচ্ছা, যেটা এখন 140 পাউন্ড আপিলের ফি, সেটা তারা প্রস্তাব করছে 800 পাউন্ড করার জন্য, এবং সেটার এগেইনস্টে একটা পার্লামেন্টে পিটিশন লঞ্চ করা হয়েছে, এবং অনেকে হয়তো জানেন যে 10,000 সিগনেচার হলে সরকার এটা জবাব দিতে বাধ্য, আর 1 লাখ সিগনেচার হলে পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হতে বাধ্য। সো এটা শুধু জবাব পেলে কিন্তু হবে না, কারণ 10,000 সিগনেচারের জবাব পেলে কোনো লাভ হয় না আমাদের। পার্লামেন্টে ডিবেটে উঠলে আমরা মনে করি এটা ডিবেট হলে হয়তো এটা রদবদল হবে যে না, 800 পাউন্ড ইজ টু মাচ। সো প্লিজ, আমি সবাইকে আহ্বান জানাবো, অ্যাপিল করব, যখনই আপনাদের কাছে এরকম কোনো টেক্সটে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ইমেলে হোক, যদি পিটিশন যায়, প্লিজ একটু সময় নিয়ে সিগনেচার করবেন। 1 লাখ সিগনেচার যদি হয়, হয়তো আমার নিজের আপিল নেই, আমি হয়তো এটা আমাদের কমিউনিটি, কিন্তু আমাদের মানুষগুলো ইমিগ্রেন্ট কমিউনিটি, শুধু আমরা না, যে কোনো ইমিগ্রেন্ট কমিউনিটি কিন্তু এটা উপকৃত হবে। আর 800 পাউন্ড যদি কোর্টের ফি হয় তাহলে আপিল করা অনেকের জন্য ব্যয়সাধ্য হয়ে দাঁড়াবে। অবশ্যই। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন আপনারা? জি ভাই, ধন্যবাদ আপনার ফোন করার জন্য। আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হইলো, আমার ভাই এখন তখন ব্রাজিল। কোথা থেকে? তান্ডে উদ্দেশ্য আচ্ছা। ব্রাজিল তখন। জি। তান্ডে সাইডাম উদ্দেশ্য আনতাম আর কি। এখন কি ধরনের কাগজপত্র বা কিলান পৌঁছার করা যায় আর কি? আপনি কি তার ভিজিট ভিসা আনতে চাইনি তানরে? জি হয়। আচ্ছা, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি তা কইবানি একটু? জি, আমি তো এই দেশে ব্রিটিশ পাসপোর্ট আছে আমার, বা আচ্ছা, আমার ফ্যামিলি আছেন। তানরে ভিজিট ভিসা আনতে হইলে আপনার তাই নিখানো কি তার জব করেননি না আপনি এখানে তার কি অনেক কোম্পানি চাকরি করেন তাই নন লিগ্যাল। আচ্ছা, তাই দেখাই তুই বলছে তার ফাইনান্সিয়াল। আমি ধন্যবাদ দর্শক আপনার ফোন করার জন্য। আমাদের অতিথি এই বিষয়ে আলোচনা করবে। জি মিস্টার চৌধুরী। হ্যাঁ, আসলে ভিজিটর ভিসা আনতে হলে যেটা সবার জন্যই এক কথা, যে আপনার যেহেতু ভাই, আপনি ব্রিটিশ, উনি ফ্যামিলি ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। দুটা জিনিস দেখাতে হবে, যে খরচটা কে বেয়ার করবে, এখানে এসে থাকার ব্যবস্থা কে দিবে। আপনি যদি এখানে থাকার ব্যবস্থা শুধু করতে চান, আপনি আপনার ঘরের কাগজপত্র দিবেন, টেনেন্সি এগ্রিমেন্ট হলে টেনেন্সি এগ্রিমেন্ট, কিনা প্রপার্টি হলে মর্গেজ স্টেটমেন্ট অথবা ল্যান্ড রেজিস্ট্রির কাগজ, এবং আপনি যে এই বাড়িতে থাকেন সেটার জন্য প্রুফ অফ অ্যাড্রেস দিবেন, আপনি একটা স্পন্সরশিপ ডিক্লারেশন দিবেন। আর উনি যদি উনার খরচে এই দেশে আসতে চান, উনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তুলে ধরতে হবে অ্যাপ্লিকেশনে। উনি জব করেন আপনি বলেছেন, 3 মাসের পে স্লিপ, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এবং উনার কি পরিমাণ টাকা সেভিংস আছে, সেই টাকা যদি এনাফ হয় এদেশে আসার জন্য, উনি ভিসা পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে আলোচনা করার জন্য। আমি পরবর্তী কলে চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আমার হাজবেন্ড ব্রিটিশ এবং আমি 10 ইয়ার্স উঠে আসছি। ইয়েস। আমার হাজবেন্ডের লো ইনকামও আছে। এখন আমি যদি চাই যে কোনো কোর্স করতাম, আপনি যদি ইংলিশ কোর্সেস। জি, আমি বুঝতে পারিনি, আপনি আবার বলুন প্রশ্নটা। আমি যদি যে গ্রান্ট আনি, যে শিক্ষার যে গ্রান্ট আছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোর্সের জন্য, আচ্ছা, পরবর্তীতে আমার এক্সটেনশনে কি কোনো সমস্যা হবে? আমাকে যে ওরা কার্ড দিয়েছে, ও কার্ডে লেখা যে নো পাবলিক ফান্ড, লিমিটেড রিমেইন। আচ্ছা দর্শক, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এই একটি প্রশ্ন, এটাই। আপনি একটু হোল্ডে থাকেন। ওকে দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আমাদের অতিথি এই বিষয়ে আলোচনা করবে। জি মিস্টার চৌধুরী। আপনার কোনো গ্রান্ট, মানে আপনার ইমিগ্রেশন কোনো সমস্যা হবে কিনা, তার আগেই কিন্তু আসলে যারা গ্রান্ট দিবে তাদেরকে যদি আপনি ডিসক্লোজ করেন যে আপনার ভিসা এই স্ট্যাটাসে ভিসা, আপনি একজন স্পাউস হিসেবে এই দেশে ভিসা আছেন, তারা কিন্তু আপনাকে হয়তো এই গ্রান্টটা দিবে না। সো কারণ আপনি এখানে সেটেল পারসন না, এবং আপনার ওই যেটা কার্ডে লেখা আছে, ইউ হ্যাভ রাইটলি সেড নো রিকোর্স টু পাবলিক ফান্ড, যদি সেটা পাবলিক ফান্ডের আওতায় পড়ে, ওই গ্র্যান্ট, এডুকেশন গ্র্যান্ট, তাহলে সেটা ওরা আপনাকে দিবে না। সো যেহেতু দিবে না, আপনার এক্সটেনশনে কোনো সমস্যা হবে না। আর যদি তারা দেয় জেনে শুনে আপনার এটার ব্যাপারে, তাহলে আপনার ইমিগ্রেশন কোনো সমস্যা হবে না, কারণ সেটা তাহলে সেই ক্ষেত্রে পাবলিক ফান্ড নয়, সেটা অন্য ধরনের গ্র্যান্ট হতে পারে। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনারা যারা আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারেননি বা আমরা আপনাদের ফোন নিতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে একটি অপশন আছে, আমাদের ইমেল অ্যাড্রেস। আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের প্রশ্ন ইমেল করতে পারবেন, ইমিগ্রেশন বিষয়ে, ফ্যামিলি ম্যাটারে, অন্যান্য বিষয়ে যদি আপনারা চান আপনি আলোচনা প্রশ্ন করতে পারেন। আমাদের অতিথি চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনি লিখে রাখতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো legalplatform@atnbangla.uk.tv। আমি আবার বলছি, legalplatform@atnbangla.uk.tv। উক্ত ইমেলে আপনার ইমিগ্রেশন হিস্ট্রি লিখে প্রশ্ন করলে আমাদের অতিথি চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য। মিস্টার চৌধুরী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছে এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রশ্নের উত্তরগুলো। তো আমি আপনাকে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, যেটা আসলে ওই একটু সুযোগে বলেছিলাম যে আমি আজকে কনক্লুডিং রিমার্ক হিসেবে আমি এটাই একটা অ্যাপিল রেখে যাব আমার সমস্ত দর্শকদের প্রতি, আপনার সমস্ত দর্শকদের প্রতি, যে ওই পিটিশনটা প্লিজ সবাই একটু সাইন করবেন, কারণ সেটা আসলেই খুব ইম্পর্ট্যান্ট আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য। যে 140 পাউন্ডই কিন্তু অনেক কষ্ট হয়ে যায় মানুষের জোগাড় করতে, সেখানে যদি 800 পাউন্ড ফি দিতে হয়, ইটস টু মাচ। আমরা মনে করি, আমরা প্র্যাকটিশনাররাও মনে করি, সাধারণ মানুষজন মনে করে 800 পাউন্ড ইস টু মাচ। সো এই পিটিশনটা যেন সবাই সাইন করেন, এটা পার্লামেন্টে উঠুক, এটা ডিবেট হোক, তারপরে যদি এই দেশের মহান সংসদ যদি সেটা সিদ্ধান্ত নেয়, আমাদের কিছু বলার নেই, আমাদের সেটা মাথা পেতে নিতে হবে। বাট আপনারা যদি নাও পেয়ে থাকেন, আপনারা একটু খোঁজ খবর, আপনারা যদি একটু গুগলে সার্চও মারেন পিটিশনস,
তাহলে সেখানে গেলেও আপনারা দেখবেন এটা পাবেন। যদি কেউ আপনাকে টেক্সট না পাঠায় ফেসবুকে, যদি আপনি না পান, আর যদি পান তাহলে তো অবশ্যই কালক্ষেপণ না করে ওটা সাইন করবেন, 2 থেকে 3 মিনিট সময় লাগে। সো প্লিজ সাইন দ্য ই পিটিশন ইফ ইউ কাম অ্যাক্রস উইথ দ্যাট পিটিশন। আর যদি আপনার না আসে, আপনি খুঁজ করে নিয়ে একটু গুগলে সার্চ করে নিয়ে করতে পারেন আপনার এই সিগনেচার। ধন্যবাদ মিস্টার চৌধুরী, খুব সুন্দরভাবে বিষয়টি দর্শকদেরকে বোঝানোর জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠানটি পুনঃ প্রচার করা হবে আগামীকাল দুপুর 2:30 আপনি ATN বাংলা টিভি ওয়েবসাইটে অথবা টিভি চ্যানেলে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।